এদিকে লক্ষ লক্ষ কর্মী মিলে রাজপথে আওয়ামী লীগ শেখ হাসিনার ফেব্রুয়ারির পরিকল্পনা বাস্তব করছে, যা পাচ্ছে তাই ধ্বংস করছে। গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর কঠিন প্রভাব পড়ে। এইসব দেখে ডক্টর ইউনূস ভয়ঙ্কর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এক মাস ফেব্রুয়ারি পুরা মাসব্যাপী তারা একটা কর্মসূচি দিয়েছে, ইনক্লুডিং হরতাল পর্যন্ত। এখন তাদের যে কর্মসূচি চলছে, সন্ধ্যার পরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস। সমন্বয়কদের পালাতে দিবে না শেখ হাসিনা, বরং দেশের মধ্যে রেখেই বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। আজ রাতের মধ্যেই বড় কিছু ঘটানোর প্ল্যান করছে আওয়ামী লীগ, বিশেষ সতর্ক করলেন সেনাপ্রধান। সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের ঢাকা। বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের আওয়ামী লীগের রক্তে আগুন লেগে যায়। আজ 5 ফেব্রুয়ারি 6 মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার। যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। 5 আগস্ট থেকে 5 ফেব্রুয়ারি অভ্যুত্থানের 6 মাস। এই 6 মাসের খতিয়ানটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং যা কিছু আমরা দেখছি, যা কিছু শুনছি, যা কিছু উপলব্ধি করছি, আগামী দিনগুলোতে কোন দিকে যেতে চলেছি তার পথনকশা আমরা খুব স্পষ্টভাবে পেয়ে যাব। ব্রেকিং নিউজটির মধ্যে এসেছে আসিফ নাহিদ সহ উপদেষ্টাতে থাকা 3 তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে। এর মাঝে মাহফুজ আলম পদত্যাগ করবেন সবার আগে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম। কেন তারা 3 জন একই ধারায়, একই সিস্টেমে, একই নিয়মে তারা পদত্যাগ করবেন? ধাপে ধাপে নতুন মুখ অন্তর্ভুক্ত হবে ইউনূস সরকারে। তাহলে কি এই নতুন মুখটা শেখ হাসিনার হবে নাকি? দর্শক শ্রোতা, এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা অনেক পরিকল্পনা করেছিল। শেখ হাসিনার একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা তারা রাজপথের মধ্যে বাস্তবায়ন করতেছে। লক্ষ লক্ষ কর্মী মিলে তারা রাজপথের মধ্যে অনেক কিছু করতেছে। অন্যদিকে দেশের অনেক নেতাকর্মীদের উপরে অনেক প্রভাব পড়ে। সমন্বয়ক, উপদেষ্টা সবার উপরে কঠিন প্রভাব পড়ে এই আন্দোলনগুলোর মাধ্যমে এবং তাদের এই তাণ্ডবগুলোতে। গাইজ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সমন্বয়কদের কী হয় সর্বশেষ। অন্যদিকে তারা যে এই তাণ্ডবগুলো করতেছে এই ফেব্রুয়ারির তাদের পরিকল্পনাটা কীভাবে সফল করতেছে সব কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে আজ 5 ফেব্রুয়ারি 6 মাস হলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার। যখনই আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব। এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই দুটোকে একসাথে সবসময় ব্যবহার করব। পতন অনেক স্বৈরশাসকের হয়, কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না, এটা মনে রাখতে হবে। এরশাদ পালিয়ে যায়নি, সুযোগ পাওয়ার পর পালিয়ে যায়নি, জেলে গিয়েছিল। যাই হোক, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার 6 মাস পূর্তিতে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব। কিন্তু সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো। একটা হচ্ছে ছাত্রলীগের তাদের পেজে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের পেজে বলা হয়েছে 5 ফেব্রুয়ারি 2025 রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। খেয়াল করি, একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, আমি আসবো। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দায় মুক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। 6 ফেব্রুয়ারি রাত 9টা তাদের ফেসবুকে এবং ইউটিউবে লাইভ করা হবে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম, এই দুই সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি, এমপি লেখেনি। সো কয়েকদিন ধরে একটা ট্রেন্ড ছিল যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা। এটা বন্ধ হয়েছে এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রেট করতে চাই, ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে, আমি ইন্টারপ্রেট করতে চাই। কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনো থামাতে পারিনি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন, আমি একটু পরে আসছি, কিন্তু তার আগে যেটা প্রায় বলি, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম শেখ হাসিনার কথা শুনতে আমার ভালো লাগে, সত্যি ভালো লাগে, শুনি। আমারও খুব ক্লোজ কিছু মানুষ বলেন যে যেহেতু আমি ভিডিও করার জন্য ভিডিও করেছি, পরে ওটার কারণে শুনেছিও যে কীভাবে আমি এটা টলারেট করি, এটা একটা পিওর বিনোদন। গতকাল বলেছি কারণটা কি। কিন্তু
সেই ভিডিওতে বলেছে, এবং এটার একটা অন্য দিক আছে। অন্য দিকটা হচ্ছে এটা আসলে একটা শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। মানে আমরা একভাবে খেয়াল করি, বিভৎস একটা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আমরা গণহত্যা বলে ফেলি, টেকনিক্যালি আসলে ওই সময় এটা গণহত্যা হয়নি, এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এবং তার এন্টায়ার 15 ইয়ার্সের যে টেনিয়র ছিল 15.5 বছর মোটামুটি, সেই 15.5 বছরে আসলে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। সেই অপরাধ সাথে র্যাম্প্যান্ট করাপশন তো ছিলই। সেই মানুষটা পালিয়ে ভারতে আছে, ভারতের আশ্রয়ে আছে, ইটসেলফ একটা ভয়ঙ্কর আপত্তিকর ব্যাপার। আমরা এটা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিতে আমরা দিয়েছি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে আমরা নোট ভার্বাল পাঠিয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু উনি ওখানে আছেন। এবং যেটা বিভৎস ব্যাপার সেটা হচ্ছে তিনি সেখানে বসে বাংলাদেশের ভেতরে তার যে সংগঠন আছে, সংগঠনটা ক্রিমিনালদের সংগঠন, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। প্রায় বলি কথাটা, বারবার বলবো, আমরা মানুষের মধ্যে কথাটা ঢুকিয়ে দিতে হবে। সো এই ক্রিমিনাল গ্যাংকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন, তাকে মাঠে নামানোর চেষ্টা করছেন। সেটা একটা স্পষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। সেটা হলো তিনি ভারতের কাছে প্রাসঙ্গিক থাকতে চান, ফলে তার মাঠে লোকজন এখনও আছে, তারা নামতে পারে। ওদের ফেসবুক পেজে যে কেউ ঢুকলে দেখবেন 2-4 জন কোথাও চুরি করে একটা পোস্টার দিয়েছে, একটা পোস্টার লাগিয়েছে, একটা লিফলেট দিয়েছে, সেটা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছে, স্প্রে রং দিয়ে কোথাও শেখ হাসিনা লিখছে, জয় বাংলা লিখছে, এগুলো তারা করছে। যাই হোক, করুক। কিন্তু শেখ হাসিনা দেখাতে চায় যে তাদের যথেষ্ট রকম সাহসী কর্মীরা আছে, যাতে ভারত তাদের কাছ থেকে পুরো মুখ ফিরিয়ে না নেয়। শক্তি না দেখাতে পারলে, শক্তি না থাকলে আসলে দিনের শেষে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা ভারতের কাছে থাকবে, এটা তিনিও বোঝেন। আরেকটা উদ্দেশ্য তার আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে তিনি চান এই সব কর্মসূচির সময় তার লোকজন নিগৃহীত হোক, কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ুক, কিছুটা হলেও হামলার মুখে পড়ুক। মানে আরামে বসে পুরো পরিবার এবং আওয়ামী লীগের ওপরের পর্যায়ে সবাই আরামে বসে থাকবেন। এখানে যারা মধ্যবর্তী, বিশেষ করে নিম্ন পর্যায়ে যারা আছেন, তাদেরকে বঙ্গবন্ধু টন্ধু বলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে রাস্তায় নামিয়ে তারা চান, ইনফ্যাক্ট তারা মনে মনে প্রার্থনা করেন যে তাদের উপরে হামলা হোক, যাতে এগুলো দিয়ে তারা গ্লোবালি তাদের একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে তারা তো নিষিদ্ধ সংগঠন নয়, কিন্তু তাদের উপরে তারপরও হামলা হচ্ছে, তারা পোস্টার দিতে পারছে না, লাগাতে পারছে না, লিফলেট দিতে পারছে না, তারা কোথাও মিছিল করতে পারছে না। এই রকম একটা উদ্দেশ্য আছে। সো তার অনেকগুলো উদ্দেশ্যের কারণে তিনি আসলে সরাসরি কথা বলছেন। তার চাইতে জরুরি কথা, এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, আমাদের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। আমাদের সরকার তাকে পাচ্ছি তো নাই, দেশে বসে তার ক্রিমিনাল গ্যাংকে তিনি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন। উই মাস্ট অ্যাড হিয়ার, ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস দমন আইনে, এই সরকারের অধীনে। সেই নিষিদ্ধ সংগঠনের সাথে উনি কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন। এগুলো খুব ভয়ঙ্কর স্পর্ধার ব্যাপার। আর পরদিন তিনি কিছু লোকজনের সাথে তাদের টেস্টিমানি শুনবেন, তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন এবং সেখানে বক্তৃতা করবেন। 2 দিন আগে তারা এটা ঘোষণা করেছেন। আমাদের মনে আছে নিশ্চয়ই, এর আগে বিদেশে 2-3টা জায়গায় তিনি এভাবে কানেক্টেড হয়েছিলেন, কানেক্টেড হয়ে তার বক্তৃতা করেছিলেন সভাতে। এবং সেখানে ব্রিটেনে, ইফ আই এম নট রং, ব্রিটেনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা প্রেজেন্ট ছিলেন, প্রকাশ্যে এসেছিলেন। ব্রিটেনে এখনও টপ টপিক, ব্রিটেনের একটা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে, সেখানে তারা তাদের লিফলেট, তারা তাদের লিফলেট বিলি করছেন। ওখানে বিলি করতে গিয়ে লোকজন নিচ্ছেন একটা সার্কাস, কিন্তু ওখানে তারা লিফলেট বিলি করছেন। ভেরি ইন্টারেস্টিং। মানে ওখানে ভারতে এগুলো করুক তারা। যাই হোক, যেটা বলছিলাম, সেখানে তিনি করেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এমপি এগুলো লেখা হচ্ছিল। এবার নেই। আমি আবারও বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতি। তাদের অফিসিয়াল পেজে, আই রিপিট, তাদের অফিসিয়াল পেজে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আর লেখা হচ্ছে না। তারা রিয়ালিটি মাইনা নিচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম হয়ে গেল। কিন্তু তারপরও তার কথা বলা আমাদের সরকারের আসলে খুব টাফ হওয়া দরকার। আমি মনে করি সামনের 2টো কর্মসূচিকে মাথায় রেখে, আজই একটা, আরেকটা আগামীকাল, ভারতের রাষ্ট্রদূতকে, মানে হাই কমিশনারকে রীতিমতো তলব করা উচিত। তলব করে এটা নিয়ে খুব স্পষ্টভাবে চাপ দেওয়া দরকার। নোট ভার্বাল হলে নোট ভার্বাল দেওয়া দরকার, এটা করতে হবে। এবং এটার জন্য বাংলাদেশের যত আন্তর্জাতিক কমিউনিকেশন দরকার সেটা দেখানো দরকার। কারণ হলো, এই দেশে এই নারী যা করে গেছেন, তারপরও তিনি এই কাজটা করছে। এটা কত বড় স্পর্ধা, এবং সেটা ভারতের মতো দেশে বসে করছেন। সুতরাং ভারত কিভাবে এই রকম একটা বর্বর মানুষকে আশ্রয় দিচ্ছে, শুধু না, তাকে তার বর্বরতা কন্টিনিউ করার মতো সুযোগ করে দিচ্ছে, এটা করার চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি শুধু মুখ বন্ধ করাও না, তাকে আসলে বাংলাদেশে ফেরত যাওয়া লাগবে, তাকে এক্সট্রাডাইট করতে হবে। এই চাপ ক্রমাগত চালিয়ে যেতে হবে। বাংলাদেশ যে নোট ভার্বাল দিয়েছিল তাকে চেয়ে খুবই কাজের কাজ হয়েছে, তারা স্বীকারও করেছে, কিন্তু কোনো মন্তব্য করেনি। আমার মনে হয় বাংলাদেশের ক্রমাগত এই জিনিসটা চেয়ে যাওয়া উচিত। এটা যদি ক্রমাগত চাইতে থাকে, আমি মোটামুটি নিশ্চিত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, মোটামুটি না, শতভাগই নিশ্চিত বলা যায়। কিন্তু এই চাপটা ক্রমাগত থাকলে অন্তত শেখ হাসিনার এই কথা বলাটা বন্ধ হবে। কথা বলা বন্ধ হওয়ায় লাভ কি হবে? লাভ হবে হলো প্রধানত যেটা, সেটা হচ্ছে ভারত শেখ হাসিনার পেছনে আর নেই, এই বোধ তাদের দলের নেতাকর্মীকে হতোদ্যম করে তুলবে এবং তারা এরকম খুবই উদ্ভট, ভয়ঙ্কর, বাজে ধরনের
এক ধরনের আত্মঘাতী অ্যাডভেঞ্চারিজমে ভুগবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে, এটা হওয়া দরকার আছে। আসলে শেখ হাসিনার পেছনে বা দলের পেছনে ভারত থাকলে কোনো লাভ নাই। ব্ল্যাঙ্ক চেক দিয়েও শেখ হাসিনাকে হাজার হাজার মানুষকে গুলি করে, হত্যা করে, আহত করে, অন্ধ করেও ক্ষমতায় থাকতে পারে না ভারতের ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরও। সুতরাং ভারত দিয়ে কাজ হবে না। কিন্তু যে বললাম ভারত পেছনে আছে, এটা মিসগাইড করবে। ট্রাম্প এসছে, মোদির বন্ধু, যদি এর মধ্যে প্রচুর ঘটনা আছে, ভারতীয় অবৈধ লোকজনকেও ফেরত পাঠানো হচ্ছে, ভারতের প্রফেশনাল লোকজনের চাকরির খবর হয়ে যাচ্ছে, সেদিকে যাচ্ছে না। কিন্তু এই ন্যারেটিভগুলো অন্তত তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাতে যেটা দেখা যাবে, এটা তাদের জন্য একটা শক্তি জাগে এবং এটা করতে গিয়ে মাঠে কিছু খেয়াস হবে। এতে আওয়ামী লীগেরও পুনরুত্থান হবে না, এতে শেখ হাসিনার চট করে আসা হবে না, বা ভবিষ্যতে যে কোনো দিন, দূর ভবিষ্যতে, আমি দেখি না অদূর বার দিদি, দূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিশেষ করে শেখ পরিবারের নেতৃত্বে, যে পরিবারটা আপাদমস্তক একটা ডাকাত, আবারও একটু যোগ করি, বারবার বলা হচ্ছে, তারপরে বলতে ভালো লাগে তাই, টিউলিপের মতো একটা মানুষ যে ব্রিটেনে থেকে বড় হয়ে ব্রিটিশ এমপি হয়েছে, জুনিয়র মন্ত্রী হয়েছে, সেও ডাকাত হয়েছে, হতে হয়, তার বোন সেও ডাকাত, মানে সব ডাকাত আসলে। তো এই পরিবারের নেতৃত্বে দূর ভবিষ্যতেও কিছু হবে না। কিন্তু যে কথাটা বলছিলাম, তাদের কথাবার্তার কারণে, তাদের কিছু মিসইনফরমেশনের কারণে কিছু নেতাকর্মী মাঠে নামবে, হাঙ্গামা করবে। এই হাঙ্গামা হওয়াটা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য ভালো না। কারণ আমি অবাক হয়ে দেখেছি, কিছু কিছু এই দল করা মানুষ আছেন যারা বিশ্বাস করেন নেত্রী কিছু একটা করবেন। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথাইজার্স ভারত এবং ট্রাম্প মিলে কিছু একটা করবে। সো এরকম বোধ যদি থাকে, এরকম বিশ্বাস যদি থাকে, আমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে গুজব ছড়ানো হয়েছিল, ডক্টর ইউনূস যখন দাভোসে গেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, তিনি পদত্যাগ করেছেন এবং মন্ত্রীরা, মানে আমাদের উপদেষ্টারা সব পালিয়েছেন। তখন বিজয় মিছিল করার জন্য যুবলীগ নেমে গিয়েছিল এবং গ্রেফতার হয়েছিল। সো বটম লাইন হচ্ছে, শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে। তার জন্য ভারতকে, মোদিকে বেশ শক্ত চাপের মধ্যে রাখতে হবে এবং এই শক্ত চাপটা বরং বাংলাদেশে যদি ক্রমাগত দিয়ে যেতে পারে, তাহলে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক ডিসকাশনে বেটার অবস্থায় থাকতে পারবে। এবং আমি মনে করি শুধুমাত্র এখন আর কথা বন্ধ না, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং আমরা বিভিন্ন দিক থেকে আমাদের যে যে জায়গা আছে, আমাদের ক্রমাগত আসলে এই কথাটা বলে যেতে হবে। তাতে অ্যাটলিস্ট যাতে এটা হয়। চাপে কাজ হয় না তা না, আমি আবার ওই কথাটা তৃতীয়বার বলছি, কিন্তু আমি উল্লেখ করতে চাই, শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার দাবি করে আর তার সংগঠনে লেখে নেই, তাদের অফিসিয়াল পেজে লেখে নেই, অথচ এটা বলা হচ্ছিল এবং ভারতের মিডিয়াতে বলা হচ্ছিল। আমি স্মৃতি থেকে বলছি, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম, একদিন একজন অ্যাঙ্কার একজন সোকল স্পেশালিস্টকে এনেছিল, তাকে এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা সাথে সাথে সেই গেস্ট তাকে থামিয়ে বলছেন, আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার বলছেন কেন? 5 আগস্ট থেকে 5 ফেব্রুয়ারি অভ্যুত্থানের 6 মাস। এই 6 মাসের খতিয়ানটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং যা কিছু আমরা দেখছি, যা কিছু শুনছি, যা কিছু উপলব্ধি করছি, আগামী দিনগুলোতে কোন দিকে যেতে চলেছি তার পথনকশা আমরা খুব স্পষ্টভাবে পেয়ে যাব। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রোড ম্যাপ বা পথনকশা না দেওয়া হলেও আমরা নিজেদের অবস্থান থেকে একটু বিশ্লেষণ করতেই পারি এবং বেশ কিছু দিক আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমার যদি ভুল হয় দয়া করে শুধরে দিবেন। প্রথম কথা হচ্ছে, অভ্যুত্থান পরবর্তী যেই সরকার গঠিত হলো, সেখানে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে, কোনো ধরনের বিপ্লবী শ্রেণীর প্রতিনিধিত্ব আছে? বলা হয়তো যে এটি বিপ্লবী সরকার, নিশ্চিতভাবে না। আচ্ছা, না থাকলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু যারা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের ক্ষমতা এবং অনিয়মের চর্চা আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে, বৈষম্যহীন সমাজ গঠনের আন্দোলনের মাধ্যমে যেই দেশটা আমরা এই মুহূর্তে দেখছি, বৈষম্যের প্রকট আকার ধারণ করেছে। নতুন একটা লুটেরা রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে। বাজারে স্বস্তি নেই, মূল্যস্ফীতির হাহাকার এবং মানুষের জানমালের নিরাপত্তা তো নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি, গত 6 মাসে কতটুকু উত্তরণ ঘটানো গেছে সে তো আমরা সবাই জানি। সব মিলিয়ে একটা সামাজিক নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি। যখন তখন থানায় হামলা, চাঁদাবাজকে আটক করা হবে। কদিন আগে দেখলাম ছাত্র দলের এক নেতাকে ছাড়ানোর জন্য থানায় হামলা করা হলো। এই যে গত মঙ্গলবার রাতে সন্ধ্যায় উত্তরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে আটক করা হলো। তাদেরকে ছাড়ানোর জন্য বৈষম্যহীন আন্দোলনের আমাদের সন্তানেরা থানা আক্রমণ করলো তাদেরকে ছাড়ানোর জন্য এবং তাদেরকে ছাড়তে বাধ্য হলো। এটা নৈরাজ্যের এক নতুন দৃষ্টান্ত। অনেকে বলছেন ঐক্যের কথা,
যে 5 আগস্টের পরে একটি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, একেবারে ডাহা মিথ্যে কথা। 5 আগস্টের পরে একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক একটা ঐক্যের সুর মেলানোর চেষ্টা আমরা দেখতে পারি, সেগুলো স্রেফ রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে নয়। হ্যাঁ, যে রাজনৈতিক শক্তিটার কথা বলছি, আওয়ামী লীগের যে দুঃশাসন, সেটির অবসান অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। ভারত বিরোধী যে রাজনৈতিক ঐক্যের ডাক আমরা শুনলাম, সেখানেও ভয়ঙ্করভাবে ফাটল, নানান ধরনের হিসেব, নানান ধরনের পরিকল্পনা। এবং সেই ঐক্যের মধ্যে তো আমরা দেখেছি ছাত্রদের মধ্যে কি ভয়ঙ্কর বিভাজন প্রধান উপদেষ্টা নিজে টেনে দিয়েছেন। বিরাজনীতিকরণের চেষ্টা চলছে স্পষ্টভাবে। সরকারের কোনো উপদেষ্টা যদি এমন মন্তব্য করে থাকেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট চরিত্রের, স্পষ্ট করে বলি, আমি সম্মানের সাথে বলছি, যেহেতু তার সাথে আমার ব্যক্তিগত সখ্যতা রয়েছে, উপদেষ্টা শারমিন মুর্শিদ গত ডিসেম্বরের 17 বা 18 তারিখে তিনি একটি অনুষ্ঠানে বললেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কথা তিনি বলেন কিভাবে? অগণতান্ত্রিক হতে পারে, স্বেচ্ছাচারিত হতে পারে। তা আবার আমি যদি তার কথা ধরে নিই যে প্রত্যেকটা রাজনৈতিক দল ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, তাহলে আর পার্থক্যটা কি? তারা তো এইভাবেই আমাদের সামনে চিত্র আঁকার চেষ্টা করছেন। এবং তা যদি হয়ে থাকে, তাহলে মানুষের স্বপ্ন কারা বাস্তবায়ন করবে? এই যে এনজিও প্রতিনিধি যারা রয়েছেন এই সরকারে, তারা সামরিক শক্তি, এই যে ছাত্র নেতারা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের একক দাবিদার, নিশ্চয় তারা একক দাবিদার নয়, তাদের উপর মানুষ ভরসা করবে? নিশ্চিতভাবে নয়। দিন শেষে রাজনীতিবিদই এই দেশ পরিচালনা করতে হবে। আমরা ভয়ঙ্কর এক অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। সংস্কারের নামে যে রাজনৈতিক নাটক করা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার, সংসদীয় ব্যবস্থা সংস্কার, সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত যে কথাবার্তা হচ্ছে, এগুলো স্রেফ আমার কাছে নাটক মনে হয়। তার কারণ আজ পর্যন্ত কেউ অর্থনৈতিক সংস্কারের কোনো কথা বলেনি, অথচ যেটি সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মুক্তির জন্য, মানুষের রাজনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক সংস্কারটা খুবই প্রয়োজন। এবং দুর্বৃত্তায়নের যে অর্থনীতি চলছিল শেখ হাসিনার সময়, এখনো চলছে, আরো বেশি চলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে। দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ চান, নিজেরাই অনেক প্রমাণ খুঁজে পেতে পারবেন। যদি আমার কাছে আরো চান, স্পষ্টভাবে দিতে পারবো, দায়িত্ব নিয়ে বলছি। এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে দুঃসাহস, সেটিও তো আমরা দেখলাম মবের সঙ্গে শুরু হয়েছে ভয়ঙ্কর ভাবে। অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এটি আশা করেছিল? ফ্যাসিস্টদের দোসর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের 15 বছর যেমন বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, রাজাকার হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এখন লাগিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর হিসেবে। এই সবই পুরনো কথা, 6 মাস ধরে বলে আসছি, এখন একটু আমরা সামারি আপ করছি। ঘুষ দুর্নীতি থেমেছে? থামেনি তো। চাঁদাবাজি নতুন আঙ্গিকে শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ। যদি বলেন যে এইসব অভিযোগ বায়বীয় আকারে দিচ্ছি, সরকারের পক্ষ থেকেও তো উৎসাহিত হচ্ছে। সেই চাঁদাবাজি করছে কারা? এই মুহূর্তে আওয়ামী লীগ করছে। হ্যাঁ, এটাও সত্য কথা, আওয়ামী লীগের একটি অংশ এখনো রয়ে গেছে, তারা চাঁদাবাজি করছে, কিন্তু ভাগ বাটোয়ারা হচ্ছে। আওয়ামী লীগ উচ্ছিষ্ট কিছু পাচ্ছে, এখন তার উপরে এখন ক্ষমতা প্রভাব বিস্তার করেছে, যাদের কথা উল্লেখ করলাম। দুর্বৃত্তায়িত অর্থনৈতিক সমস্যা ছাড়া কখনোই রাষ্ট্র রাজনীতির সমস্যা করা সম্ভব নয়। আরো একটি যে ভয়ঙ্কর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যদিও এটির জন্য আমি শেখ হাসিনাকে দায়ী করি, মৌলবাদী শক্তির বিনাশ করা হয়েছে যে একটা কথা বলে আত্মতুষ্টির ভাব আমরা দেখতাম, সেটি এখন ডালপালা ছড়িয়েছে। ভয়ঙ্করভাবে আমরা একটি কথিত ইসলামী মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন, উত্থান আমরা দেখতে পাচ্ছি। রাম রাজত্ব চলছে, স্রেফ রাম রাজত্ব। এবং নির্বাচন নিয়ে যে একটা প্রহসন চলছে,
ভয়ঙ্কর এক নাটক, যে নাটক আমরা সবাই বুঝতে পারছি। কখনো কখনো রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে বলছে, কখনো একটু রহস্যে বলছে। নির্বাচনে যে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে, সেটা কি সরকারের যৌথ কোনো সিদ্ধান্ত? মোলা ঝুলিয়ে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানেও কেউ কেউ কখনো কখনো সুর নরম করে কথা বলছেন, প্রতিবাদ করছেন, কখনো কখনো বা তারা বা একটু উচ্চ স্বরে কথা বলছেন। এবং সবচেয়ে বড় কথা, হাসিনাকে যারা ফ্যাসিস্ট বলতেন বা বলা হতো, সেই যে ভয়ঙ্কর একটা প্রতিবাদী জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হতো, সেই প্রতিবাদী ভাষা কিন্তু হালকা হয়ে এসেছে। কেন হালকা হয়ে এসেছে? ফ্যাসিস্ট শক্তির মধ্যেই আমরা রয়েছি, নব্য ফ্যাসিবাদের দিকে আমরা যাচ্ছি। অতএব আমি অন্যকে কি বলবো? এবং যারা 5 আগস্টকে গণবিপ্লব বা বিপ্লব বলে অভিহিত করেন, যদি সেটি বিপ্লব হয়ে থাকে তাদের ভাষাতে আমি মেনে নিতে রাজি আছি বিপ্লব, তবে সেটি প্রতারণার বিপ্লব। এই যে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, কি নতুন রাজনৈতিক ব্যবস্থা, কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখছি তারা ক্ষমতালোভী হয়ে উঠেছে, তারা এখন ক্ষমতার পার্ট এবং ক্ষমতায় যেতে চায়, যেহেতু রাজনৈতিক দল গঠন করছে। রাজনৈতিক দল গঠন করাতে কোনো আপত্তি ছিল না, যদি কিনা তুমুল বিতর্কের সৃষ্টি না হতো। শুধু বিতর্ক নয়, তার দৃষ্টান্ত তো আমরা দেখেছি কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটি রাজনৈতিক দলের উত্থান ঘটতে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে দুমড়ে মুছে দেওয়া হবে, মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করে দেওয়া হবে, এমন কোন আশ্বাস কি 5 আগস্ট আগে দেওয়া হয়েছিল? তাহলে সেটি প্রতারণা। এখন যা চলছে, সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সেই দাবি তোলা হয়েছিল, এখন তা করা হচ্ছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ভারতের দাসত্ব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, মুক্তি চেয়েছিলাম, এটি চরম বাস্তবতা। তাই বলে এই নয় যে ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে আমরা পাকিস্তানের দাসত্ব করব। মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতার কথা বলা হয়েছিল, কতটা মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে তা তো স্পষ্ট। সবাই কি যেমন ইচ্ছে বলতে পারেন? আমাকে অনেকে বলেন যে এই কথাগুলো বলার সময় যে আপনি তো বলছেন, এই কথাগুলো আমরা শেখ হাসিনার সময় অনেক ঝুঁকি নিয়ে বলছি, এখনো ঝুঁকি নিয়ে বলতে হচ্ছে আমাদেরকে। যাচ্ছে না গণমাধ্যম থেকে হুমকি ধামকিতে চাকরি, হচ্ছে না সেলফ সেন্সরশিপ গণমাধ্যমে। পরিবর্তনটা কি হয়েছে? কিছুই না। এবং এই যে হাজার বছরে আমাদের সংস্কৃতি, যেই নানান ধর্ম মতের মানুষের যে পারস্পরিক সহাবস্থান, ধর্ম নিরপেক্ষতা, সেটির উপরেও ছড়ি চালানো হচ্ছে। সংবিধান থেকে সেটি তুলে নেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে, আদালতে আপিল করা হয়, জাতীয়তাবাদ তুলে নেওয়া হয়েছে। থাকছে কি আর? ছাত্রলীগের হেলমেট বাহিনী যা করতো তার চেয়ে কি আলাদা কিছু আছে? এখন যেখানে সেখানে যা কিছু হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুটি কয়েক নেতার ইশারায়, হুঙ্কারে, হুঁশিয়ারিতে হচ্ছে। পরিবর্তনটা কি এসেছে? প্রতারণা হয়েছে, নিশ্চিতভাবে প্রতারণার বিপ্লব, যদি বিপ্লব শব্দটা আমরা উচ্চারণ করতে চাই। এবং সবশেষে ব্যক্তিগত একটা কথা বলি, শেখ হাসিনার সময় যখন কথা বলেছি অনেকে সতর্ক করে দিয়েছেন, তারপরে বলেছি অনেক ঝুঁকি নিয়ে, এখনো বলতে হচ্ছে এটি বাস্তবতা, এখনো ঠিক ওরকমটাই সতর্ক করে দিচ্ছেন। অনেকে বলছেন অবস্থা আরো ভয়ঙ্কর, আপনারাই বিবেচনা করবেন। আমি যা বলেছি, আমি যা কয়েকটি পয়েন্ট ধরে তুলে আনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত, এই মুহূর্তে সমালোচিত, যেহেতু তিনি সরকার প্রধান, এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটার ক্রেডিট যেমন তিনি পাবেন, আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে, খারাপ হবে, সেগুলোরও কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, তার সরকার, যেটা 18 কোটি বলেন, 20 কোটি বলেন, পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল। আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত। আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি, তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে চাচ্ছি। দর্শক, আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তি জীবনে আপনার পাসপোর্ট করি,
তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি, নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এই দুটোই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি। কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মাশাল্লাহ ভালোই ইনকাম হয়, কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয়। আর এই যে একটা বিশাল ঝামেলা, এগুলো থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না। শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না, আমরা যখন নবায়ন করতে যাই, মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায়, নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ইস্যু থাকতো। সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার। আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গড়ির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সভায় মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশনে আসলে ফাইনালি কি করা যায়। তো আপনার নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বলছেন এই বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে, আরেকটি সভা হবে, তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন ওঠানোর বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসাবে সামনে নিয়ে আসতে যাচ্ছে। জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় যে সুপারিশ, মানে যা যা এখানে সংস্কার, সেগুলো প্রণয়ন করা হয়েছে। আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকের এই বৈঠকে সবাই আপনার উপস্থিত ছিলেন। এমনকি সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জাস্ট একটা ম্যাটার অফ টাইম, হয়তো এখানে 2-4 দিন লাগবে, লাস্ট একটা সভা হবে, তারপরে সিদ্ধান্তটা বাতিল হতে যাচ্ছে। আর এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্মত হয়েছেন, আর জাস্ট হচ্ছে ফাইনাল একটা স্বাক্ষর। এখন আমার কাছে মনে হয়েছে এটা কেন খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এটা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে যারা পলিটিক্যালি 2-1টা মামলা খাইছেন। এখন কিছু মামলা আছে মেজর, কিছু আছে মাইনর, যেমন কারোর বিরুদ্ধে আমসুরি, ডাবসুরি অথবা মিথ্যা হেয় প্রতিপন্ন করা কিছু মামলা আছে। তো এগুলা হয়তো কি লোকাল যে থানাতে আছে সেইখানে এই ভেরিফিকেশনটা গেলে সেখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে সম্ভবত একটা কল যাইতো। তো তাদের মাধ্যমে আবার আমাদের থানা থেকে যেই মানে পুলিশ কর্মকর্তারা যাইতেন, তো পলিটিক্যালি অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হইতো। আবার অনেকে আছে এমনিও যাইয়া এই যে আসছি, আমাদের পুলিশের সরকারি বেতন দেওয়া হচ্ছে, তারপরে অফিসে থেকে বাসায় গিয়া ভেরিফিকেশনের পর 500-1000 হাদিয়া না দিলে মন ভরতো না, অথবা ভেরিফিকেশনটারে লেন্দি প্রসেসিংয়ে নিয়ে ফেলা হইতো। তো এই সকল উটকু ঝামেলা থেকে এই একটা সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সবাই এটা থেকে মুক্তি পাচ্ছে। তবে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, কেননা এই মুহূর্তে গত 16 বছর যেমন এই দেশ থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা যে যেমনে পারছেন পরিচয় লুকাইয়া থানা পুলিশ ম্যানেজ করা, পাসপোর্টটারে রেডি করা, পুলিশ ভেরিফিকেশনটারে ক্রস করানো খুবই কঠিন একটা কাজ ছিল। তো সেই জায়গাতে তারা অনেক হিমশিম খাইছে। বাট ডক্টর ইউনূস সরকারের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক ভিসা বা অন্যান্য ভিসায় মানে পাসপোর্ট করে দেশ ছাড়ার সিদ্ধান্তে আছে বা অপেক্ষায় আছে, তাদের জন্য এটা পজিটিভ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া করবে মনে হয়, বাট সর্বোপরি এটা বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ আমার কাছে মনে হয়। যে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। দেশের অনেক রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, যারা কিনা সমন্বয়কদের বিপক্ষে কথা বলতেছে, অনেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বা তাদের পরিকল্পনা নিয়ে, তাদের অনেক মানে তারা যে এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পরিকল্পনা করেছিল রাজপথে নামবে, শেখ হাসিনাকে দেশে আনবে এবং অনেক কিছু করবে,
এটা নিয়ে কিন্তু তারা তাদের মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ অনেকে কিন্তু সমন্বয়কদের বিপক্ষে সরাসরি কথা বলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো শুনে অনেকে আবার বিভ্রান্তির মুখেও পড়ে। আবার কিছু কিছু কথা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচিত কথা, মানে যেই কথাগুলো বাস্তব সেগুলো কত প্রকাশ হয়। অনেক কথাই আপনাদেরকে এখানে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।